জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। বাংলাদেশের ক্ষমতার করিডরে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণ করা মানেই একসময় ছিল ভয়, বিতর্ক, প্রভাব আর অদৃশ্য শক্তির এক অদ্ভুত মিশ্র অনুভূতি। আর সেই তালিকায় সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বিতর্কিত নামগুলোর একটি হল বেনজির আহমেদ। একসময় দেশের সর্বোচ্চ শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা এই মানুষটিকে ঘিরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে ক্ষমতার অপব্যবহার, ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অবিশ্বাস্য দুর্নীতির এক দীর্ঘ কালো ছায়া। অথচ একসময় রাষ্ট্রের চোখে তিনি ছিলেন সফল কর্মকর্তা, সরকারের আস্থাভাজন ব্যক্তি এবং ক্ষমতার অন্যতম নির্ভরযোগ্য মুখ। কিন্তু সময়ের চাকা ঘুরেছে, আর সেই চাকা ঘুরতেই একের পর এক বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর অভিযোগ যা শুনলে অনেকেরই প্রশ্ন জাগে, রাষ্ট্রের এত বড় ক্ষমতা হাতে পেয়ে একজন সরকারি কর্মকর্তা ঠিক কতদূর যেতে পারেন। আজ আমরা এই বিশ্লেষণধর্মী ভিডিওতে উন্মোচন করব কিভাবে দুবাইয়ের মাটিতে বসে নিজের প্রত্যার্পণ ঠেকাতে এক নজিরবিহীন চতুর আইনি চাল চেলেছেন এই সাবেক আইজিপি, এবং তাকে খাঁচায় পুরে দেশে ফিরিয়ে আনতে পর্দার আড়ালে কি রুদ্ধশ্বাস কূটনৈতিক যুদ্ধ চলছে। পুরো ঘটনাটি বিন্দুমাত্র না টেনে শেষ পর্যন্ত দেখুন। 1988 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন বেনজির আহমেদ। সাধারণ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু। বিশেষ করে যখন দেশের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে তার পদায়ন শুরু হয়, তখন থেকেই তার ক্যারিয়ারের গতিপথ দ্রুত বদলে যেতে থাকে। 2010 সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার হিসেবে নিযুক্ত হন। এই সময়ে রাজধানীতে বিরোধী রাজনৈতিক দল দমন, মাঠ পর্যায়ের রাজনৈতিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং কঠোর পুলিশি অ্যাকশনের জন্য তার নাম ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর আসে আরও বড় দায়িত্ব, দেশের সবচেয়ে শক্তিশালী এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালকের পদ। ঠিক এই সময় থেকেই তার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলো আন্তর্জাতিক মহলে সামনে আসতে শুরু করে। দেশি বিদেশি বহু মানবাধিকার সংগঠন অভিযোগ তোলে যে র্যাবের অধীনে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। বহু ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন, যাদের পরিবারের স্পষ্ট অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা আর কখনোই ফেরত আসেননি। আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলে। শেষমেশ আমেরিকা র্যাবের ওপর ঐতিহাসিক স্যাংশন জারি করে এবং বেনজির আহমেদকে সে দেশে নিষিদ্ধ করা হয়। শুধু ক্ষমতার অপব্যবহার বা গুম খুনি নয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও অনেক বিস্তৃত। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করা এবং সেই বিপুল সম্পদ বিভিন্ন বেনামি মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নানা অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়, ক্ষমতার চরম প্রভাব ব্যবহার করে তিনি ও তার ঘনিষ্ঠরা বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন। বাড়ি, ফ্ল্যাট, বিলাসবহুল রিসোর্ট, জমি, শেয়ার ব্যবসা সব মিলিয়ে কোটি কোটি টাকার সম্পদের হিসাব সামনে আসতে থাকে। কিন্তু সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরকারি চাকরির সীমিত বেতনে কিভাবে এমন রূপকথার মতো বিশাল সম্পদের মালিক হওয়া সম্ভব? তদন্ত সংস্থার অভিযোগ অনুযায়ী তার স্ত্রী, কন্যা এবং ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিভিন্ন সম্পত্তি ও আর্থিক বিনিয়োগের যে পাহাড় গড়ে তোলা হয়েছে, তার সিংহভাগের কোনো বৈধ উৎস ব্যাখ্যা করা সম্ভব হয়নি। ফলে আইনি তদন্তের আওতায় আসে তার পরিবারের সদস্যরাও। আদালত তাদের সম্পদ দখলের নির্দেশ দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এখন এই মেগা দুর্নীতির মামলায় বেনজিরকে গ্রেপ্তার এবং তার স্ত্রী ও কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। যে কোনো উপায়ে নিজেকে বাংলাদেশের মাটিতে ফেরত পাঠানো ঠেকাতে এবার এক চরম ধূর্ত ও নজিরবিহীন আইনি চাল চেলেছেন এই বিতর্কিত সাবেক আইজিপি। দুবাইয়ের রাজকীয় লকআপে বসেই তিনি নিজের এক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত লোককে দিয়ে দুবাইয়ের স্থানীয় আদালতে নিজের নামেই একটি সাজানো দেওয়ানি মামলা করিয়ে
জড়িয়েছেন। চাঞ্চল্যকর এই মামলায় বেনজিরের নিজের বিরুদ্ধেই বিপুল পরিমাণ আর্থিক অপরাধ এবং অর্থ আত্মসাতের একটি সম্পূর্ণ জাল ও সাজানো অভিযোগ তোলা হয়েছে। দুবাইয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে এটি আসলে বেনজিরের বাংলাদেশে প্রত্যর্পণ ঠেকানোর এক মাস্টার প্ল্যান এবং চরম চতুর আইনি প্রতিরোধ। কারণ সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান কঠোর আইন অনুযায়ী দেশটির মাটিতে যদি কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে স্থানীয় কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত দেওয়ানি মামলার অভিযোগ বিচারাধীন থাকে, তবে সেই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তাকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করার সুযোগ আমিরাতের আইনে নেই। ঢাকার গোয়েন্দা প্রতিনিধিরা ইন্টারপোল এবং দুবাই পুলিশের দপ্তরে দপ্তরে যেভাবে দিনরাত দৌড়ঝাঁপ শুরু করেছিলেন, সেই চরম তৎপরতা টের পেয়েই আইনি ফাঁকফোকর গলে বাঁচতে এই নাটকীয় ফন্দি দিয়েছিলেন বেনজির। এই নিখুঁত আইনি চালের একমাত্র লক্ষ্য হল বাংলাদেশ সরকারের তাকে দেশে ফিরিয়ে নেওয়ার সমস্ত উদ্যোগকে মাঝপথে থামিয়ে দেওয়া বা ফ্রিজ করে রাখা। এর ফলে বেনজিরের প্রত্যর্পণ ঘিরে এখন তৈরি হয়েছে এক জটিল কূটনৈতিক এবং আইনি যুদ্ধ। তবে খুনের মামলা আর মেগা দুর্নীতির পাহাড় নিয়ে পালিয়ে যাওয়া এই সাবেক আইজিপির কোনো চালাকি এবার আর টিকছে না। কারণ বেনজির আহমেদকে খাঁচায় পুরে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে এবার খোদ সরকার প্রধান নিজেই পুরো অপারেশনটির মনিটরিং এবং দেখভাল করছেন। এমনকি সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানের সাথেও বাংলাদেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ এবং রুদ্ধশ্বাস আলোচনা চলছে। খুনি এবং লুটেরা আমলাদের বিচারের মুখোমুখি করতে বর্তমান সরকারের এই অনমনীয় অবস্থানের কথা জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত ফেরত আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে সমস্ত প্রয়োজনীয় ও অকট্য আইনি নথি পাঠানো হয়েছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এসেছে সেই ফাইল চালাচালির এক রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর রাতের কাহিনী। তিনি জানান, পুলিশের দক্ষ অফিসারের একটি বিশেষ টিম সেদিন রাত ৯টা পর্যন্ত টানা কাজ করে বেনজিরের অপরাধনামার ১৪৪ পাতার এক বিশাল আইনি নথিপত্র তৈরির কাজ চূড়ান্ত করেন। রাত ১০টার সময় নিজের অফিসে বসেই স্বরাষ্ট্রমন্ত্রী নিজে অত্যন্ত সতর্কতার সাথে সেই নথিতে সই করেন। ওই রাতেই পররাষ্ট্রমন্ত্রীকে ফাইলটির একটি আনঅফিসিয়াল কপি দেওয়া হয় এবং পরদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অফিসিয়ালি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করেন। আমলাতান্ত্রিক সমস্ত রেকর্ড ভেঙে সেই দিন বিকেলেই পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো ১৪৪ পাতার অপরাধনামার নিখুঁতভাবে অনুবাদ করে আরবিতে এবং ডিপ্লোম্যাটিক ব্যাগ বা বিশেষ কূটনৈতিক বার্তার মাধ্যমে সরাসরি আরব আমিরাত সরকারের কাছে পাঠিয়ে দেয় এবং ঢাকায় নিযুক্ত লোকাল ইউএই এমবেসিকেও বিষয়টি কড়াভাবে জানানো হয়। এক সময়ের প্রতাপশালী আইজিপি, যার একটি ইশারায় পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত হতো, আজ তিনি নিজের দেশের আইন থেকে বাঁচতে বিদেশের মাটিতে সাজানো মামলার আশ্রয় নিচ্ছেন। দুবাইয়ের সাজানো মামলার এই ধূর্ত নাটক শেষ পর্যন্ত বেনজিরকে বাঁচাতে পারে নাকি বিশেষ টিমের হাত ধরে কেরানীগঞ্জের অন্ধকার সেলেই তার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে। এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ের মাটিতে বসে এই নজিরবিহীন আইনি নাটক এবং তাকে ফিরিয়ে আনতে সরকারের এই ১৪৪ পাতার ডসিয়ার মিশনকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় দুবাইয়ের আইনকে ফাঁকি দিয়ে তিনি পার পেয়ে যাবেন, নাকি তাকে কেরানীগঞ্জের জেলেই ফিরতে হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।